সঙ্গীত, সঙ্গীতের মধ্যে সুর, স্বর, তাল, লয় আছে। আজকের ক্লাসটাতে আমরা শুধু সঙ্গীত জানবো না এবং সঙ্গীত বিষয়ে আসলে আমার ডিটেলস জানানোর কোনো যোগ্যতা বা অধিকার নেই। কিন্তু আমি এমন কিছু জানাবো যে ক্লাসটি তোমাদের জন্য আসলে খুব জানা জরুরি। সঙ্গীতে সুর বা স্বরের প্রকাশ ভঙ্গিতে ৭টি চিহ্ন ব্যবহৃত হয়, যেমন সা, রে, গা, মা, পা, ধা, নি। আমরা এটা জানি। এই ৭টি চিহ্ন দ্বারা ৭টি কম্পাঙ্ক নির্দেশ করা হয়। আমরা গানের সময় অংশ দেখি এরকম সুর, লয়, তাল বিভিন্ন গ্রেড স্কেল আপ ডাউন করে। আমি আজকে গান বা সঙ্গীত নিয়ে যাব না এবং এ বিষয়ে আমার জানানোর বা কিছু বলার যোগ্যতা নাই, অধিকার নেই। আমি আজকে পশু পাখি বা প্রকৃতি নিয়ে জানবো কিভাবে গানের সাথে পশু পাখির সম্পর্ক রয়েছে। আসলে নানা পশু পাখির আওয়াজই মানুষের গানের ৭টি স্বরের উৎসস্থল। আমরা সেই সম্পর্কে একটু বিস্তারিত জানবো। সভ্যতার সূচনা কাল থেকে মানুষ বিনোদন খুঁজেছে চিত্রশিল্পের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, নৃত্য, অভিনয় এবং সাহিত্যের মাধ্যমে। প্রথমে মানুষ চিত্রশিল্পের মাধ্যমে তার প্রতিভা উন্মেষ ঘটিয়েছে, যেমন গুহাচিত্র ছিল। তারপর একে একে গান এসেছে, অভিনয়, নাটক, সাহিত্য এসেছে। আর গানটিকে মানুষ বেঁধে নিয়েছে। আর পরবর্তীতে এই গান এবং অভিনয়, বিশেষ করে ট্র্যাজেডি, নাটক, এগুলো প্রাচীন গ্রিস থেকে শুরু হয়। এরপর ভারতেও আজ থেকে ৪,৫০০ বছর খ্রিস্টাব্দ পূর্বেও এই গানগুলো চালু হয় বা গানের সুর, লয়, তাল শুরু হয়। প্রাচীন ভারতে সৃষ্ট ৪টি বেদের মধ্যে সামবেদে শুধুমাত্র সঙ্গীত নিয়ে কথাবার্তা আছে। সেখানে সঙ্গীতকে ৪ রকম ভাগে ভাগ করা হয়, যার মধ্যে ২ ধরনের গান ছিল সমবেত সঙ্গীত, মানে দলীয় সঙ্গীত, আর বাকি ২ ধরনের গান ছিল একা একা গাইবার জন্য। সামবেদে মোট ৪৯ রকমের তাল, ২১ রকমের মূর্ছনা আর ৭টা বেসিক সুর বা নোটের উল্লেখ আছে। সামবেদের মন্ত্রগুলি সাধারণত গীত হতো, গান গাওয়া হতো, তাই প্রথম অবস্থায় ৩টি নোট দিয়ে কাজ চলে যেত। এই ৩টি নোট হলো সা, রে, গা। মন্ত্র উচ্চারণের স্বরগমও ছিল সহজ, যেমন সা, গা, গা, রে, রে, সা, সা, সা। এর মধ্যে রে উচ্চারণ করতে গেলে জিভের নিচের তালু থেকে বের হয়, তাই এর নাম ছিল অনুদাত্ত। গা উচ্চারণ করতে গেলে জিভের উপরের তালু থেকে বের হয়, তাই এর নাম ছিল উদাত্ত। আর সা হলো এই দুইয়ের মাঝামাঝি, মানে ৫০-৫০, এর নাম ছিল স্বভারিতা। কিন্তু শুধুমাত্র এই ৩টি নোট দিয়ে কাজ চলছিল না। প্রাচীন ঋষিরা প্রকৃতিকে ভালোভাবে শুনলেন। বিভিন্ন পশু পাখির আওয়াজকে শুনে তারা তৈরি করলেন ৭টা নোট, যথাক্রমে সাজ্জা থেকে সা, ঋষাভা থেকে রি, গান্ধারা থেকে গা, মধ্যমা থেকে মা, পঞ্চম থেকে পা, ধাইবাতা থেকে ধা এবং নিষাদ থেকে নি। যেমন কোকিলের ডাককে বলা হয় পঞ্চম, হাতির ডাককে নিষাদ বলা হয়, বকের ডাক মধ্যম, ছাগলের ডাক গান্ধার, ঘোড়ার ডাককে বলা হয় ধৈবত, ষাঁড়ের ডাক ঋষভ, সরোজ হচ্ছে ময়ূরের ডাক। তাহলে এখন প্রশ্ন হতে পারে, এই নামে বা এই ডাকগুলোকে এই নাম ডাকা হয় কেন? আমরা দেখিনি কেন ডাকা হয়। সাজ্জা, সা এসেছিল ময়ূরের ডাক থেকে। ঋষাভা বা রে এসেছিল বুলের ডাক থেকে, মানে ষাঁড়ের ডাক থেকে। গান্ধারা, গা এসেছিল ছাগলের ডাক থেকে। মধ্যমা মা এসেছিল বকের ডাক থেকে। পঞ্চমের পা এসেছিল কোকিলের ডাক থেকে। ধাইবাতা, ধা এসেছিল ঘোড়ার ডাক থেকে এবং নিষাদ, নিয়ে এসেছিল হাতির ডাক থেকে। তাহলে নিশ্চয়ই পরিশেষে আমরা জানতে পারলাম আমরা কেন এইসব পশু পাখির সাথে গানের সংযোগ করেছি বা আজকের ক্লাসটির মাহাত্ম্যটা কি। যে বিভিন্ন চাকরি পরীক্ষা বা এক্সামে বা অ্যাডমিশন টেস্টে তখন আসে যে কোকিলের ডাক কি বা ঘোড়ার ডাক কি, তখন এমসিকিউ বা রিটেন বা জ্ঞানমূলক আসে। তো আজকে এই ক্লাসটির মধ্যে কিছুটা হলেও তোমাদের উপকৃত হবে এবং কি কারণে এই নামগুলো এসেছে এবং গানের সাথে কি সম্পর্ক এবং এই সা, রে, গা, মা, পা, ধা, নিও কিভাবে আসলো, কোন প্রকৃতি থেকে, কোন কোন পশু পাখি থেকে আসলো, সেটাও জেনে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটি লাইক করতে পারবে, কমেন্টস করতে পারবে, সাবস্ক্রাইব করতে পারো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।